এবং আমরা যেই সময়টা পার করে এসেছি, আমাদের জন্মের পর থেকে আসলে আমরা কখনো মুক্ত মস্তিষ্কে চিন্তা করার সুযোগটা আমরা কম পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধকে শুধু একটা আঙ্গিকেই বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আমরা আমাদের সামনে ভিন্নভাবে চিন্তা করার সুযোগটা আমরা পাই নাই। তারপরেও আমরা যে আমাদের যে প্রজন্ম, তারা আসলে দেখিয়ে দিয়েছে যে সেখান থেকেও যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানে হচ্ছে যে অবদান জুলাই প্রজন্ম রেখেছে, আমাদের এই সমবয়সীরা বা আমাদের মাধ্যমে যে অভ্যুত্থানটা হয়েছে, সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে চিন্তাকে আসলে অবরুদ্ধ করে রাখা যায় না। অনেক চেষ্টা করা হয়েছে আমাদের শুধুমাত্র একভাবে গড়ে তোলার একটা প্রজন্মকে, কিন্তু সেটাকে আসলে কোনোভাবেই তারা সফল হয় নাই। তো আমরা আশা করছি যে আমাদের চিন্তাগুলোকে আর কেউ যেন কোনোভাবে অবরুদ্ধ করতে না পারে, এবং আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদী আমাদের যে সাংস্কৃতিক লড়াইয়ের যে বীজ বনে দিয়ে গেছেন, আমাদের যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তাভাবনা আমাদের মধ্যে রেখে গেছেন, আমরা যেন সেটাকে লালন করতে পারি, এবং অবশ্যই সেটা বুদ্ধিবৃত্তিকভাবে। আমরা শুধুমাত্র মুখের ফাঁকা বলি কিংবা সহিংসতা অথবা শুধুমাত্র 1-2 দিনের একটা বিপ্লব করে ফেলার মতো পরিস্থিতি না এনে আমরা যেন একটা দীর্ঘ বিপ্লবের প্রস্তুতি নিতে পারি। আমরা বুদ্ধিবৃত্তিকভাবে এবং কালচারালি সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে পারি। বোমা মেরে উড়িয়ে দিবে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেটা যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় 45 থেকে 50 বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারেনি। আমরা আশা রাখবো যে সামনে যে বাংলাদেশে যে সরকার গঠন করবে, তারা মেরুদণ্ডওয়ালা সরকার হবে এবং সেই ইউরেনিয়াম তারা তুলতে সক্ষম হবে। ভারত বরাবরই একটা কথা আছে যে প্রতিবেশী কখনো বন্ধু হয় না, কারণ প্রতিবেশী যদি বন্ধু হইতো তাইলে এত প্রতিবেশী থাকতো না, তাহলে এক পরিবার হয়ে যেত, সীমানা থাকতো না, আপনার কাঁটাতারের বেড়া থাকতো না, সীমানা দিয়ে আলাদা করে মানচিত্র চিহ্নিত করা লাগতো না। বন্ধু হলে তো সব মানচিত্র এক হয়ে যেত। প্রতিবেশী কখনো বন্ধু হইতে পারে না, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে ন্যায্যতার ভিত্তিতে। এবং তারা যখন আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, চক্রান্তের জবাব চক্রান্ত দিয়ে দিতে হবে, ষড়যন্ত্রের জবাব ষড়যন্ত্র দিয়ে দিতে হবে। ভারত বরাবরই চেষ্টা করছে। আপনারা দেখেন, কুকি চীনের হাতে অস্ত্র আসে, ইউপিডিএফের হাতে অস্ত্র আসে, পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাতে অস্ত্র আসে। এই অস্ত্র কারা দেয়? এই অস্ত্র ভারত থেকে বাংলাদেশে ঢুকে আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য। যারা আমাদের পাহাড়ের দিকে কালো চোখ দিবে, সেই চোখ উপড়ে ফেলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সবথেকে অবহেলিত জনপদ হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপদ। এর কারণটা হচ্ছে উত্তরবঙ্গ যে উন্নয়ন, সেই উন্নয়ন হলে ভারতের তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, চিকেন নেকের নিরাপত্তার সাথে হুমকি তৈরি হয়। সে কারণে তারা গত 15-16 বছর আমাদের উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হতে দেয় নাই। শুধুমাত্র আপনারা দেখেছেন যে চীন আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ভারত এখানে ভেটো দেওয়ার কারণে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এখনো শুরু হয়নি। তো উত্তরবঙ্গে যে এখনো অনুন্নত, এর দায়ভার সম্পূর্ণ ভারতের, কারণ ভারতের সেবাদাস হাসিনা তার মাধ্যমে এই উত্তরবঙ্গকে অনুন্নত করে রেখেছিল দীর্ঘদিন যাবৎ। ভারত আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ ছিনিয়ে নিয়েছে। খুনি হাসিনা হাসতে হাসতে সেই দক্ষিণ তালপট্টি দ্বীপকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং সমুদ্র মহাবিজয়ের নামে মহাপরাজয়কে নিয়ে আনন্দ উল্লাস করেছে। আমাদেরকে আবারও আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং আমাদের যেই সমুদ্রের ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা আমাদের ফিরিয়ে আনতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, এটি অন্য কারো হাতে দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের যে সীমানা নির্ধারণ হয়েছে 47-এর মাধ্যমে, সেই সীমানা প্রমাণ করে জিন্না সাহেব হয়তো রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ছিলেন, কিন্তু ভূগোলে তিনি অনেকটাই নিরক্ষর ছিলেন। তার এই নিরক্ষরতার কারণে আজকে যদি আপনি দেখেন, আপনি যদি নেত্রকোনা থেকে সিলেট পর্যন্ত, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যদি দেখেন, বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি অঞ্চলগুলো ভারতের হাতে চলে গিয়েছে। এটি ভৌগোলিক পারদর্শিতার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।
জিন্না সাহেব যদি ভূগোল ন্যূনতমভাবে বুঝতেন তাহলে এই পাহাড়গুলো বাংলাদেশের হতে পারতো। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি, আমরা মালদহ হারিয়েছি, মুর্শিদাবাদ হারিয়েছি, এরকম অনেক জনপদ আমাদেরকে হারাতে হয়েছে শুধুমাত্র জিন্না সাহেবের ভূগোল সম্পর্কে অদূরদর্শিতা থাকার কারণে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা আছে। ভারত কীভাবে বন্ধু হয়? যেই দেশের সাথে আমাদের মাত্র 54টা আন্তঃসীমান্ত নদী আছে, সেই 54টা নদীর মধ্যে 36টা নদীতেই ভারত বাদ দিয়েছে। আজকে আপনি উত্তরবঙ্গে যান, যে দেখবেন কোনো নদীতে পানি নাই,